ladies and gentlemen. My name is Gargi Sarkar and I am from Frontline Coverage. So basically today I am here to attend a seminar obviously for a news coverage for a seminar named as Corona Biporjoy Mokambilai Krida Khetrer Bhumika. So stay tuned, we will come for a new interview again. Thank you. Okay. Good evening, sir. Good evening. How are you? I'm fine. ওকে স্যার, আমি গার্গী সরকার ফ্রন্টলাইন নিউজ চ্যানেল থেকে এসেছি। তো এই কিছু এই সেমিনারটার জন্য আপনার সাথে কিছু কোয়ারিজ আছে আমার, ওগুলো আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে। ওকে, সো আপনি তো জানেন ডেফিনেটলি প্যান্ডেমিক কত বাজেভাবে আমাদেরকে এফেক্ট করেছে। ইনফ্যাক্ট ইন্ডিয়া ছাড়িয়ে গেছে রাশিয়াকে, 6 লাখের উপরে উঠেছে। তো বিং আ হেলথ গাইডেন্স, আপনার এরকম মানে কি করে মানে আপনার কি লাগতে পারে যে আমাদের কি করলে আমাদের ইমিউনি পাওয়ারটা বাড়বে? দেখো, ইমিউনিটি পাওয়ার ওরকম কিছু খেয়ে বা নর্মালি শরীরের সঙ্গে ডেভেলপ করে। প্রপার এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট এবং নানা রকম প্রক্রিয়ার মধ্যে, সেটা কোনো স্পেসিফিক ডিজিজের এগেনস্টে ইমিউনিটি হলে সেটার ভ্যাকসিন থাকলে সেগুলো দিয়ে করা যায়, বা যদি সেটার এক্সপোজার হয় তাহলে তার পার্টিকুলার ওটার এগেনস্টে ইমিউনিটি হবে। যেমন একবার চিকেন পক্স হয়ে গেলে চিকেন পক্সের এগেনস্টে ইমিউনিটি হয়, আবার ওটা ভ্যাকসিন দিয়েও করা যায়। বা অন্য কিছু অনেক রকম মেথড আছে যেগুলো বান্ধব দিয়ে হয় আর কি। কিছু খেয়ে বা কিছু করে হয় না, হেলদি লোক হলে তার ইমিউন সিস্টেমটা বেটার ডেভেলপড হয়, এটাই স্বাভাবিক আর কি। তো আরেকটা কোয়েশ্চেন, যে এই প্যান্ডেমিকে তাদেরকে বেশিভাবে এফেক্ট করেছে বা তাদেরই বেশি রিস্কের আছে যাদের অলরেডি শরীরে কোনো এমন ধরনের রোগ যেরকম কি সুগার, থাইরয়েড এরকম রয়েছে। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান তাদেরকে, মানে প্রিকশন দেওয়ার জন্য আপনি কি বলবেন? দেখো, প্রিকশনের ব্যাপারটা হচ্ছে, প্রথম প্রিকশন সকলের জন্যই, যেটা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং, ভালো করে হাত ধোয়া, প্রপার মাস্ক পরা, এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই প্রিকশন। এখন যাদের কথা বললে, যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার আছে বা ক্যান্সার পেশেন্ট বা ব্লাড ডায়াবেটিক, এদের ক্ষেত্রে যদি কোভিড-19 পজিটিভ হয় তাহলে এদের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি এমনি একজন হেলদি মানুষের তুলনায়। এই রিস্ক ফ্যাক্টরটা বেশি, সেই জন্যই এরা যাতে অ্যাফেক্টেড না হয়, বা এল্ডারলি পিপল এরা যাতে অ্যাফেক্টেড না হয়, তাদের আরও ভালো করে এই প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া উচিত আর কি। বাট রিস্ক ফ্যাক্টর মানে এমন কি যে লাইক তাদেরও সুস্থ হওয়ার কোনো চান্সেস আছে বা একদমই নেই? অনেকেই সুস্থ হচ্ছে, মানে হলেই যে সবাই মারা যাবে তার কথা নেই, তাদের রিস্ক ফ্যাক্টরটা বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। খাবার আপনার খেতে হবে। এরপরে কিছু কিছু জায়গায়, কোনো জায়গায় যদি ডেফিসিয়েন্সি থাকে, যেমন আমাদের ডায়েট প্যাটার্নে প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল অনেক সময় হয় না, সেক্ষেত্রে, কারণ বাড়িতে 5 জন থাকলে 5 জনের জন্য তো একই রকম রান্না হয়, যে খেলে তাকে আলাদা করে খাবার দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে তারটা অ্যাসেস করে স্পোর্টস মেডিসিনের ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ানের মতামত নিয়ে তাকে কিছু সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে, প্রোটিন সাপ্লিমেন্ট বা বা কিছু রিকভারি ড্রিঙ্ক যখন দরকার হয়, বা স্পোর্টস ড্রিঙ্ক, এগুলোর কথা ভাবা যেতে পারে এলিট অ্যাথলিটের ক্ষেত্রে। কিন্তু এগুলো খেলেই লোকে দৌড়বে বা বাড়বে, সেটা কোনো কথা নয়। আর এর মধ্যে আরও একটা প্রশ্ন ছিল, নন প্র্যাকটিসিং সেশন বলছি না, যখন আমি একটু আগেই বললাম, যে সময় আপনি খেলাধুলা করছেন না সেই সময় আপনাকে ক্যালোরি ইনটেকটা কমাতে হবে, না হলে কিন্তু ওয়েট গেইন হবে। ওয়েট গেইনটা বেশিরভাগ এই সাপ্লিমেন্ট, যদি প্রোটিন সাপ্লিমেন্টও নেন, আপনার বডিতে স্টোর হবে, অনেকটা ফ্যাট কনভার্ট করবে। Question number 5, what is the minimum time gap of taking solid food before and after practicing for a sports person?
দেখুন, বিফোর যদি বলেন তাহলে বলি খেলার 2.5-3 ঘন্টা আগে খেয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। এমন খাবার খাবেন যেটা সহজে হজম হয়, মোস্টলি কার্বোহাইড্রেট। এতে আরেকটা উপকার হয়, মাসেল গ্লাইকোজেনটা বেড়ে থাকে, কারণ এনার্জিটা তো ওখান থেকেই সাপ্লাই হবে যখন দৌড়বেন বা খেলবেন। সহজ পাচ্য খাবার 2.5-3 ঘন্টার আগে খেয়ে নিতে পারলে ভালো হয়। তবে এটা দুর্লভ থাম বলে সব জায়গায় ফলো করা যায় না, কিছু কিছু জায়গায় অনেক রকম চেঞ্জ করতে হবে। যেমন কারো ধরুন রেসলিং, ওই রেপিচার্জ বলে একটা প্রথম রাউন্ডে হেরে গেলে যেটা করতে হয়, সেই রেপিচার্জে একদিনে হয়তো তাকে 4টে বা 5টা বাউট করতে হলো। সেখানে কিন্তু গ্যাপটা কম, সেই গ্যাপটা মেনটেন করে করে একটা আলাদাভাবে তাকে খাওয়াতে হবে। সেখানে এই দুর্লভ খাম কিন্তু কার্যকরী হবে। বা একটা টেনিস খেলা হচ্ছে 5 ঘন্টা ধরে, তাকে কিন্তু আমাকে নিউট্রিশনটা সেইভাবে ক্যালকুলেট করতে হবে। বা অনেক ছোটদের খেলা, এজ গ্রুপের খেলায় বা 10-12 বছরের খেলায় সকালে 9টার সময় একটা ম্যাচ খেললে আবার তারপরে 2 ঘন্টা ব্রেক দিয়ে আর একটা খেলতে হচ্ছে, সেখানে আমার নিউট্রিশনটা অন্যভাবে ম্যানেজ করতে হবে। আমি ইন জেনারেল কথাটা বললাম, সেগুলো স্পেসিফিক জায়গায় স্পেসিফিক প্ল্যানিংয়ের দরকার আছে। আর প্র্যাকটিস বা খেলার পরে, আমরা যখন ছোট ছিলাম তখন কনসেপ্ট ছিল বডি ঠান্ডা হবে, চান করবে, বিশ্রাম নেবে, তারপরে খাবার খাবে। এই কনসেপ্টটা কিন্তু একেবারে পাল্টে গেছে। এখন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব খেলা শেষ করে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের সেমিসলিড মিক্স হবে। খেয়াল করে দেখবেন বিদেশি খেলোয়াড়দের অনেকেই একটা ওই প্লাস্টিকের প্যাকেট থেকে সেমিসলিড একটা জিনিস খেলার পরেই অনেকটা খায়। এটা খাওয়ার উদ্দেশ্যটা হলো, আমি খেলতে গিয়ে বা অ্যাক্টিভিটি করতে গিয়ে যে পরিমাণ ক্যালোরি আমার খরচ হলো, সেইটা খুব তাড়াতাড়ি রিপ্লেসড হয় আমি যত তাড়াতাড়ি কার্বোহাইড্রেট এবং প্রোটিন নেব। কারণ ওই সময় আমার বিএমআর বা বেসাল মেটাবলিক রেটটা অনেক বেড়ে থাকে। বিএমআরটা বেড়ে থাকলে এগুলো রিপ্লেনিশড তাড়াতাড়ি হবে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, often a sportsman cannot practice regularly in fixed time due to different timing of office duty in his workplace. How much this type of unscheduled practice session is harmful for his body? দেখুন, অফিস বা যারা এগুলো করতে হয়, সেটা জীবিকার জন্য মূলত করতে হয়। জীবিকাটা বাদ দিয়ে স্পোর্টস হবে না, কাজে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে ট্রেনিং শিডিউলটাকে তৈরি করতে হবে। আপনি কখন অফিস থেকে ছাড়া পাবেন, কোন টাইমে ছাড়া পাবেন, কতক্ষণ করতে পাবেন, সেটাকে করেই করতে হবে এবং একটা রুটিন মেনটেন করতে পারলে ভালো হয়। কারো শিফট ডিউটি করতে হয়, শিফট ডিউটি করে খেলা করাটাই খুব অসুবিধাজনক। সেটাকে যদি, বিশেষত প্লেয়ারদের বহু জায়গায় ছাড় দেয়, সেটাকে যদি একটা ফিক্স ডিউটিতে শিডিউল করা হয়, প্রেফারেবলি প্লেয়ারদের ক্ষেত্রে নাইট ডিউটি না দিয়ে, তাহলে কিন্তু ট্রেনিং শিডিউলটাকে ঠিক মতো করা যায়। ইন জেনারেল গাইডলাইন ওরকমভাবে দেওয়া সম্ভব নয়, পার্সন স্পেসিফিক এটাকে প্ল্যান করতে হবে, কার কি কনস্ট্রেন্ট আছে সেটাকে। প্রশ্ন নম্বর 7, suppose a sports person has an old injury and the pain sometime came to fore during practice. Should he continue to practice with reduced weight or should he completely taken off himself from practice and take rest till the pain heal up? দেখুন, পেইনটা একটা সিমটম জাস্ট, পেইনটা কোনো অসুখ নয়। এখন এটা জানতে হবে কিসের থেকে পেন হচ্ছে, কোথায় ইনজুরি আছে, কি ব্যাপারে, এবং এটা জেনারেলাইজড কিছু বলা যাবে না। পেইনটা একটা প্রোটেক্টিভ মেকানিজম ভাবতে পারেন, পেনটা বলে দিচ্ছে তুমি এই জায়গাটা বেশি কাজ করো না, এখানে অসুবিধা হবে, সেই জন্যই আমার মুভমেন্ট করতে গিয়ে পেন হচ্ছে।
আর রেস্টের দরকার। এখন এটা স্পেসিফিক ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে কি ইনজুরি হয়েছে, তাকে কতটা ট্রেনিং লোড দেওয়া যাবে সেটা করতে হবে। তবে বেশি ব্যথা হলে সেই জায়গা বা সেই ট্রেনিং না করাটা বাঞ্ছনীয়। তবে কিছু কিছু জায়গা আছে তাদের ক্ষেত্রে উইথ পেন ট্রেনিং করতে হয়। যেমন যারা ওয়েট লিফটার, তাদের একটা ক্রনিক নি পেন থাকে, সেটাকে নিয়ে ট্রেনিংটাও করতে হয়, সেটাকে ওই ব্যালেন্সটা মেনটেন করতে হয় উইথ কোচ, ডাক্তার, ফিজিও এবং যিনি ট্রেনিং করছেন সেই অ্যাথলিট। চারজনের মিলে জেনারেল গাইডলাইন দেওয়া সম্ভব নয়। স্পেসিফিক ইঞ্জুরিটাকে দেখতে হবে কি জন্য হচ্ছে। এরপরে আরো দুটো ওয়েট আছে। বডি ওয়েট ট্রেনিং ক্যানট সাবস্টিটিউট ওয়েট ট্রেনিং। এই কথাটা কন্ট্রোভার্সিয়াল। বডি ওয়েট দিয়েও ট্রেনিং করা যায়, ওয়েট ট্রেনিংও করা যায়, যেটার যখন যেভাবে দরকার। ওয়েট ট্রেনিং এর ডেফিনেটলি রোল আছে মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে, এবং ওয়েট ট্রেনিং ছাড়া আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন না। বহু স্পোর্টস ওটা করতেই হবে। মানে সেই ওয়েটটা কিভাবে দেবেন, কত সোফিস্টিকেটেড ওয়েতে দেবেন। বডি ওয়েট নিজের বডি ওয়েট দিয়ে করা যায়, অন্য কারোকে আগে একটা ছোটবেলায় দেখতাম ঘাড়ের ওপর আরেকটা লোক চাপিয়ে তাকে ট্রেনিং করানো হতো। সেগুলো কিঞ্চিত আনসাইন্টিফিক, কিন্তু তাতে কন্ট্রোল থাকে না কত ওয়েট দিলাম, কি করলাম। এটা পিআইডি মানে স্লিপ ডিস্কও হতে পারে। ওইখানে আমি দেখেছি একটা নিজের ওজনের সমান লোককে কাঁধে বসিয়ে স্কোয়াট করানো হচ্ছে, উইচ ইজ ভেরি মাচ আনসাইন্টিফিক। 1RM-টা মাপতে হবে ওয়েট ট্রেনিং করাতে গেলে। 1RM তো জানেন আপনারা, অনেকে যারা কোচ আছে, রিপিটেশন ম্যাক্সিমাম, সেটা মাপতে হবে। মেপে তার অনুপাতে ওয়েট দিয়ে ট্রেনিং করাতে হবে। আমি যদি ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে চাই, আমি 50 to 60% বেশি রিপিটেশন দেবো না, 50 to 60% বা 1RM দেবো না। আবার যদি আমি বডি বিল্ডিং করাতে চাই, যার ফ্লেক্সিবিলিটি দরকার নেই, শুধু এমনি করে মাসল দেখালেই হবে, তাকে আমি 80% লোডও দিতে পারি 1RM। এই 1RM-টা আবার কিছুদিন 3 মাস বা 6 মাস বাদে আবার মাপতে হবে, কারণ 1RM-টা পাল্টে যাবে। তো ওয়েট ট্রেনিংটা এরকম প্ল্যান করতে হবে। একটা ফিক্সড কিছু বলে দিয়ে হবে না, একটা শিডিউল ফলো করে করতে হবে। তবে নিজের বডি ওয়েট দিয়ে কিছু কিছু জায়গায় করা যায়, কিন্তু অন্যের বডি ওয়েট বা এগুলো করে কিন্তু আলটিমেটলি মেনটেন করা যায় না, অসুবিধা। What is the ideal age of going into weight training? এটা গেম স্পেসিফিক আইডিয়াল এজ ওরকমভাবে বলা যাবে না। আগে যেটা বলা হতো 17 বা 18-র আগে নয়, 16 বা 17-র আগে নয়, পার্টিকুলারলি গ্রোয়িং ইন্টার দ্য বোন ইউজ না করার আগে নয়। এখন কিন্তু আরো আগে ওয়েট ট্রেনিং স্টার্ট করা হয়, পার্টিকুলারলি টেনিস প্লেয়ার বা এগুলো। তার কতগুলো সাইন্টিফিক মেথড আছে কম বয়সীদের কি করে ট্রেনিং করানো যায় উইথ ওয়েটস। গ্র্যাভিটিটাকে নালিফাই করেও করানো যায় অনেক জায়গায়, গ্র্যাভিটির এটাকে, এবং খুব কেয়ারফুলি করাতে হয়। করা কিন্তু যায় ওই 13 বয়স 14 বছর বয়স থেকে। টেনিস প্লেয়ারদের তো হামেশা করানো হয়, অন্যান্যদেরও করানো হয় ওয়ার্ল্ড ওভার। আগে এটা করানো হতো না, এটা ওই এজটা থেকে শুরু করা যায়, কিন্তু খুব স্পেসিফিক হতে হবে। প্রতিটি প্লেয়ারের ট্রেনিং প্রোগ্রাম আলাদা হবে এবং সুপারভিশনটা ম্যাক্সিমাম দরকার ওই এজ গ্রুপটাকে। 13 থেকে 18 এজ গ্রুপে সুপারভিশন ম্যাক্সিমাম দরকার ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। রোল অফ কার্বোহাইড্রেট ইন মাসেল বিল্ডিং। মাসেল বিল্ডিং এ কার্বোহাইড্রেটের কিন্তু রোল খুব কম। মাসেল বিল্ডিং এ মেইন রোলটা প্রোটিনের থাকে, কার্বোহাইড্রেটের রোলটা কম। তবে আমাদের বেঁচে থাকতে গেলে, এবং শুধু আলাদা করে তো হয় না, এগুলো একটা নির্দিষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট খেতেই হয়।
তবে বেসিক্যালি মাসল বিল্ডিংয়ে প্রোটিনটা বেশি কাজে লাগে। মোটামুটি এখন পর্যন্ত যে কটা প্রশ্ন ছিল সে কটা বললাম। এর বাইরে যদি আর একটা দুটো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, একটু বোধহয় সময় দিতে পারবো, আরো 2-3 মিনিট 4 মিনিট। আর দুটো প্রশ্ন নিতে পারি। সাধারণ মানুষের যে জিন আছে এবং শরীরের যে কাঠামো আছে বায়োটাই, আর যে আবহাওয়াতে যে জলবায়ুতে সে বাস করে, স্পোর্টস মেডিসিন কি এটাকে প্র্যাকটিক্যালি ধরুন আমার শরীরে রোহিতকণিকা বা শ্বেতকণিকা কম, আর একটা স্পোর্টসম্যানের আফ্রিকার একজন লোকের তার রোহিতকণিকার অংশ 25 থেকে 30% বেশি। তো আজকে আমাকে যদি স্পোর্টস মেডিসিন ট্রিটমেন্ট করে তাহলে কি আমাকে সেই আফ্রিকার যে থাকলে তার থেকে বেশি জায়গায় নিয়ে যেতে পারবে? বা আমার যা শরীরের চেহারা, যে 3 ধরনের বায়োটাইপ আছে তার ভিতরে আমার এত থরথরে চেহারা, আমাকে কি স্পোর্টস মেডিসিন চেঞ্জ করে আমাকে খেলার উপযুক্ত করে দিতে পারবে? বা আমি পশ্চিমবাংলায় আছি, পশ্চিমবাংলায় যে জলবায়ু বা যে খাদ্যাভ্যাস, সেখানে দাঁড়িয়ে আমাকে স্পোর্টস মেডিসিন কতটা হেল্প করতে পারে, এই একটা প্রশ্ন। আর একটা যে খেলাধুলো যারা করছে, করার পর যখন রিটায়ার করছে, রিটায়ার করার পর দেখা যাচ্ছে কারোর হার্টের প্রবলেম হচ্ছে, কারোর হাঁটুর প্রবলেম হচ্ছে, কারোর সায়ের বাত হচ্ছে, কারোর ডায়াবেটিস হচ্ছে। স্পোর্টস মেডিসিন এই ক্ষেত্রে কী রেমেডি তৈরি করতে পেরেছে বা তৈরি করছে? আর লাস্ট যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে জিন সম্বন্ধে। আজকাল দেখা যাচ্ছে যে জিন ডোপিং হচ্ছে, সেই 2003-4 সাল থেকে দেখা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো জিন ডোপিংটা খুব ব্যয়সাপেক্ষ হয়তো এখানে হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে চীনে একজন সায়েন্টিস্ট তিনি জিন সংশোধন করে সন্তানের জন্ম দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যে আগামী দিনে কোনো সন্তান কি সেভাবে জিন সংশোধন করে যা তৈরি করতে পারবে? এই 3টে প্রশ্ন আমি রাখছি। আপনি তো প্রশ্নের কোটা একাই শেষ করে ফেলবেন, তবে বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দেব। প্রথম যেটা প্রশ্ন করেছেন, হিমোগ্লোবিন কিন্তু আফ্রিকা আমাদের আলাদা করার কোনো কারণ নেই। আফ্রিকানে 16 গ্রাম% বলে আমাদের বহু পেয়ারে 16 গ্রাম% থাকে। আপনার প্রশ্নটা হয়তো অন্য জায়গায় ছিল, সেটা আপনি বলতে পারেননি। সেটা হচ্ছে যেটা বলতে চেয়েছিলেন, মাসল ফাইবার আমরা চেঞ্জ করতে পারি কিনা, পার্টিকুলারলি ইস্ট আফ্রিকান এবং ওয়েস্ট আফ্রিকানের দুটো গ্রুপ। একটা স্প্রিন্টার ভালো হয় যারা ওয়ার্ল্ড লেভেলে যায়, আর একটা লং ডিস্টেন্সে যায়। এই আমাদের ফাস্ট টুইচ এবং স্লো টুইচ ফাইবার, তার একটা বিশেষ গরম থাকে এবং সেই সংখ্যাধিক্যের উপরে ডিপেন্ড করে কে কত জোরে জোরে স্প্রিন্টার হবে বা লং ডিস্টেন্সে, এইটা কিন্তু মডিফাই খুব বেশি করা যায় না। আমরা মাসল বায়োপসি করে আইডেন্টিফাই করতে পারি, বলে দিতে পারি, কিন্তু ফার্স্ট টুইচ থেকে স্লো টুইচ, স্লো টুইচ থেকে ফার্স্ট টুইচ বেশি মডিফাই করা যায় না ট্রেনিং করে। এটা ইনহেরেন্ট ব্যাপার। এটা দ্বিতীয় প্রশ্নটা আপনার কি জানা ছিল? কারোর থরথরে, কারোর পাতলা, কারোর হচ্ছে স্বাস্থ্যবান, যে থরথরে চেহারা তাকে কি চেঞ্জ করে দেন? আমরা যে ট্রেনিং করা, আপনি হয়তো বলতে চাইছেন মেজোমরফি, একটোমরফি বা এন্ডোমরফি যাদের যেরকম ভাবে আছে, আমি বুঝতে পেরেছি। এখন দেখুন, সিলেকশন অফ স্পোর্টস বলে একটা কথা আছে। সবাই সবকিছু খেলতে পারবে না। আমার বডিতে যেটা সয় বা আমি যেটা পারবো সেটা আমাকে খেলতে হবে। সবাই স্প্রিন্টার হবে না, সবাই জাম্পার হবে। এই স্পোর্টস সিলেকশন কিন্তু একটা সাবজেক্ট।
এটা সঠিকভাবে না সিলেক্ট করলে এখানেই স্পোর্টস মেডিসিনটাই হেল্প করবে। একটা প্লেয়ারকে যদি আমার কাছে 7 বছর বয়সে নিয়ে আসেন বা 8 বছর বয়সে, ধরুন ফুটবলটা এখানে জনপ্রিয় ফুটবল হয়, ছেলেটা 8 বছরের ছেলেটা গোলকিপার, বাবাও গোলকিপিং করতো, যা হয় ছেলেটা গোলকিপিং করতে যাচ্ছে। আমার কাছে যদি 8 না বা 9 বছরে পাই, আমি অন্তত তাকে দেখে বলতে পারবো তার 18 বছরে হাইট কত হবে, এবং 6 ফুটের নিচে হাইট হলে ফুটবলে গোলকিপার ট্রেনিং করে লাভ নেই, লাভ নেই, ইন্টারন্যাশনাল লেভেলে কোনোদিন যেতে পারবে। এইভাবে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। অনেকদিন আগে আমি সাইয়ে তখন একটি মেয়েকে ওর বাবা নিয়ে এসছে। মেয়েটাকে একটু, লোকটা আমার পরিচিত ছিল, লোকটার কিছু ক্রিমিনাল রেকর্ডও ছিল, চেষ্টা করছিলাম তাদেরকে মেন স্ট্রিমে আনা যায় কি করে, ওই সমস্ত দিক থেকে সরিয়ে নিয়েছে। ওর মেয়েটাকে ছেলেটাকে নাহলে বকে যেত, দুটোকে ঠিক আছে, মেয়েটাকে অ্যাথলেটিক ট্রেনিংয়ে দেওয়া দেখে শুনে রাখি মোটামুটি। 1 বছর ট্রেনিং করার পরে আবার অ্যাসেস করা, অ্যাথলেটিক কোচ ছিল, আমি ছিলাম, আর কয়েকজন ছিলেন। তারপরে মেয়েটাকে অ্যাসেস করে মেয়েটাকে বললাম, দেখ তুই ফুটবল খেল। বাবাকে বললাম, এক কথায় রাজি হয়ে গেলাম, আপনি যা বলবেন। একটা সুবিধা ছিল, বাবাকে মানে যাই বলতাম, আমি যা বলবো তাই করতেন। এবং মেয়েটা ফুটবল খেললো, শুধু খেললো না, 10 বছর ভারতীয় দলের সিনিয়র টিমের 1 নম্বর স্ট্রাইকার ছিল, নামটা আমি বলছি না, ইন্ডিয়ার ক্যাপ্টেনও ছিল। এখন এই চ্যানেলিংটা খুব বেশি দরকার, কে কি গেমের জন্য উপযুক্ত। বডি টাইপ চেঞ্জ করতে পারবো না, করা যায় না, ট্রেনিং করে মডিফাই করা যায়, কিন্তু কে কোনটার পক্ষে উপযুক্ত সেইটাকে গাইডলাইনটা করা যায়, সেখানেই স্পোর্টস মেডিসিন। আর লাস্ট আপনি যেটা বলছেন, জিন ডোপিংটা কিন্তু ব্যান্ড জিনিস, ওয়াটার ব্যান্ড লিস্টে আছে, ধরা পড়লে আজীবন সাসপেন্ড হয়ে যাবে। তবে এ প্রসঙ্গে বলি, এখনো পৃথিবীতে সায়েন্সটা এতটা অ্যাডভান্সড হয়নি, পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে এখনো জেনেটিক মিউটেশন করে বা মডিফাই করে তারপর স্প্রিন্টার বা ওসব বানানো, এখনো ওই গল্পটা এখনো আমরা যেতে পারি না। যে কোনো দিন হতে পারে, সেই জন্য বর্ডা অলরেডি ব্যান করে রেখেছে ওটা, রাইট? থ্যাংক ইউ। আর আপনার কাছে প্রশ্ন দেবো না, আর কেউ একটা প্রশ্ন থাকলে আমি নিতে পারি, কারণ উনি 3টে প্রশ্ন করে ফেলেছেন। বলুন বলুন, লাস্ট প্রশ্ন একটা। স্যার, আমি একটা প্রশ্ন করছি। নমস্কার স্যার। তো আমরা তো ছোটবেলা থেকে দৌড়াদৌড়ি ব্যাপার, খেলাধুলোর ব্যাপার সবই জানি। তো মানুষ মানে কত বছর মানে বয়স পর্যন্ত দৌড়াদৌড়ি করতে পারবে, তার কি কোনো সীমা পরিসীমা আছে? যেমন এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যে এজ ভিত্তিক যে এখন কম্পিটিশন বিভিন্ন জায়গায় চলছে, বা আমরা অনেক সময় অনেক পেপারও দেখতে পাই যে হয়তো দেখা যাচ্ছে 80 বছর বয়সেও সে কম্পিটিশন করছে। তো এর কি কোনো বয়সের লিমিট আছে যে এত বছর পর্যন্ত দৌড়াতে পারবে বা এত বছর পর্যন্ত দৌড়াতে পারবে না? যদি থাকে আমরা কি জানতে চাইছি আপনার কাছে, আপনি আমাদেরকে জানাবেন। কোনো লিমিট নেই। স্যার, আরেকটা আমার শেষ করিনি, আরেকটা কোনো লিমিট নেই। আমার এক বন্ধু অ্যাথলেটিক কোচ, গুরফুল সিং তার নাম, বেশ নাম করা মিডল ডিস্টেন্স রানার, যেগুলো দৌড়তো এবং কোচ, সে এখনো কিন্তু 10 কিলোমিটার দৌড়ে, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথনে পার্টিসিপেট করে। অনেক ভারতীয় আছেন 100 বছর বয়স বা 90+ বয়স, তারাও ম্যারাথনে পার্টিসিপেট করেন, ঘন্টা 6 সময় লাগে, হাতে করেন। এখন এইগুলো ডিপেন্ড করবে আপনি কতটা ফিট, কতটা করতে পারেন। আপনি ডাক্তারের পরামর্শ রেগুলার নিতে হবে, গায়ের জোরে করা যাবে না, নিয়েই করতে পারেন। আপার এজ লিমিট বলে কিছু নেই, যে যতদিন ফিট থাকবেন, খেলাধুলা করতে পারবেন, শরীরে যতটা সয়
সেক্ষেত্রে কিন্তু নিয়মিত আপনার ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। স্পোর্টস মেডিসিন নয়, সেখানে শুধু কার্ডিওলজিস্ট এবং অন্যান্য ডাক্তারবাবুরও পরামর্শ লাগতে পারে। আর কেউ একজন কিছু বলছিলেন লাস্ট, ওটাই লাস্ট কিন্তু বলুন। গুড ইভিনিং স্যার, আমার প্রশ্নটা একটু মেন্টাল হেলথ রিলেটেড। সেটা হলো এই লকডাউনের সময় অনেক ইয়াং জেনারেশনের ছেলে যাই হোক, তারা ফিজিক্যাল ফিটনেস থেকে অনেক দূরে চলে এসেছে, মানে অনেকদিন করা হয়নি বলে একটা লেজিনেস চলে আসে, আর সেটা ওভারকাম করতে অনেকজন পারে না বা একটা মোটিভেশন ল্যাক হয় ওভারকাম করার জন্য। তো সেটা নিয়ে যদি কোনো আপনি সলিউশন বা এই উত্তরটা তো আমি বোধহয় একটু মানে আমার আলোচনার শেষেই আমি আলোচনা করেছি, তুমি ছিলে কিনা জানি না, যে কি করা উচিত কি না করা উচিত। ডিপ্রেশনে সবাই প্রায় কম বেশি আছে, এবং তাদের এই ডিপ্রেশনটা ওভারকাম করতে গেলে বেস্ট কাউন্সিলর হচ্ছে নিজের বাবা মা, বন্ধু বান্ধব, পিয়ার গ্রুপ, তার কোচ। এতে না হলে প্রফেশনাল লোকের কাছে যেতে হবে, দ্যাট ইজ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিক্যাল কাউন্সিলর, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Tournament committee.